সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি এসএসসি পরীক্ষার্থীর জন্য দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যারা 2026 সালে পরীক্ষা দিবা তাদের জন্য অঙ্ক দুটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের নতুন বছর শুরু হয়ে গেছে, এখন থেকে তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দুরা, আমি আমার চ্যানেলে চেষ্টা করব যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য পরীক্ষা আসার মতো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বুঝিয়ে দেওয়ার। তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আমার দেওয়া গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমরা দেখতে পারো, বুঝতে পারো। যদি আমার অঙ্কগুলো তোমাদের কাছে ভালো লাগে, শেয়ার করবে, যাতে করে আমি উৎসাহ পাই, উদ্দীপনা পাই এবং তোমাদেরকে আরও সুন্দর সুন্দর অঙ্ক উপহার দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে দুটি অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেব, সেই অঙ্ক দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অঙ্ক দুটি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা আশা করছি পরীক্ষায় অঙ্ক দুটি ভালোভাবে লিখতে পারবে। এরপরও যদি অঙ্কগুলো না বোঝো তাহলে আবার দেখবে, বারবার দেখবে। অঙ্ক আসলে বারবার করতে হয়। অঙ্ক প্রস্তুতি কিন্তু বারবার করে অঙ্ক প্রস্তুতি নিতে হয়। অঙ্ক কিন্তু আমি যদি মনে করি আমি অঙ্কটা পারি, আসলে দেখা যায় অনেক সময় পরীক্ষায় কিন্তু সেটি পারা যায় না। আমার কাছে মনে হয় অঙ্কটি পারি, কিন্তু পরীক্ষায় কিন্তু আমরা অনেকে আর করতে পারি না। কারণ হচ্ছে, যদি তোমরা অঙ্কগুলো পারো মনে করো, তারপরও বারবার করবে, তারপরও বেশি বেশি করে করবে, তাহলে দেখবা যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর যদি তুমি অঙ্কটি পারো মনে করো কিন্তু অঙ্কটি করনি, খাতায় করনি, বারবার করনি, বারবার না বোঝার চেষ্টা করো, বারবার না করার চেষ্টা করো, তাহলে দেখবে যে হয়তো তোমরা পরীক্ষা খাতায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। অর্ধেক করার পরে বা কিছুদূর করার পরে হয়তো থেমে যাবে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে দুটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব, তার প্রথম অঙ্কটি হচ্ছে, একটি বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত? এই অঙ্কটি তোমাদেরকে আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর আরেকটি অঙ্ক আছে, যেটি হচ্ছে, শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনলো? এই দুটি অঙ্ক তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে প্রথম অঙ্কটি আমি শুরু করব। তারপর শুরু করার আগে আমি অঙ্কটি আরেকবার পড়ে নিচ্ছি। একটি বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসলে দুটি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত? শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা মনে করি বেঞ্চের সংখ্যা হলো এক্সটি। বেঞ্চের সংখ্যা হলো এক্সটি। যেহেতু যদি 6 জন করে বসে, তাহলে দুটি বেঞ্চ খালি থাকে। খালি থাকে। তাহলে দুটি বেঞ্চ খালি থাকলে বেঞ্চ সংখ্যা হয়, তাহলে আমাদের বেঞ্চ সংখ্যা দাঁড়াবে
এক্স মাইনাস টু, যেহেতু আমরা বেঞ্চের সংখ্যা এক্সটি ধরে নিয়েছি এবং 6 জন করে বসলে দুটি বেঞ্চ খালি থাকবে, এই জন্য বেঞ্চের সংখ্যা হবে এক্স মাইনাস টু। তাহলে আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা কত পাবো? অর্থাৎ যেহেতু বেঞ্চ সংখ্যা হলো এক্স মাইনাস টু, এত টি এক্স মাইনাস টু টি, এবং প্রতিটি বেঞ্চে 6 জন করে বসতেছে, তাহলে আমরা বেঞ্চের সাথে যদি সংখ্যা গুণ করে দিই তাহলে কিন্তু মোট ছাত্রীর সংখ্যা বের করতে পারবো। প্রতিটি বেঞ্চে 6 জন করে বসলে মোট ছাত্রীর সংখ্যা হয় এক্স মাইনাস টু ইন্টু সিক্স, তাহলে তো ছাত্রীর সংখ্যা হলো 6x মাইনাস 12। তাহলে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে আমরা এইভাবে কিন্তু মোট ছাত্রীর সংখ্যা বের করতে পারলাম। এরপরে যেটি বলা আছে যে প্রতিটি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে মোট ছাত্রী সংখ্যা হবে। দেখো 5 জন করে যখন ছাত্রী বসে তখন কিন্তু 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে, 6 জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। যেহেতু আমাদের বেঞ্চের সংখ্যা হলো এক্সটি এবং 5 জন করে এক্সটি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসতেছে, তাহলে ছাত্রীর সংখ্যা হবে এক্স ইন্টু ফাইভ। এরপরও কিন্তু আবার 6 জন ছাত্রী তোমার বাকি থেকে যায়, যারা দাঁড়িয়ে থাকে, এক্স ইন্টু ফাইভ প্লাস সিক্স, তাহলে টোটাল ছাত্রী সংখ্যা হবে এক্স ইন্টু ফাইভ প্লাস সিক্স। তাহলে আমরা লিখতে পারি 5x প্লাস সিক্স। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কিন্তু আমরা মোট শিক্ষার্থী পেয়েছি, এখানেও কিন্তু সেম আমরা মোট শিক্ষার্থী পেয়েছি। তার মানে 6x মাইনাস 12 সমান সমান লিখতে পারি 5x প্লাস সিক্স। তাহলে আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি? 6x মাইনাস 12 সমান সমান 5x প্লাস সিক্স। এরপরে সমাধান করার জন্য আমরা এক্সগুলো বাম পাশে নিয়ে আসলাম। 6x ডান পাশ থেকে মাইনাস 5xকে মাইনাস করে বাম পাশে নিয়ে আসলাম, আর বাম পাশে মাইনাস 12কে প্লাস করে ডান পাশে নিয়ে আসলাম। তাহলে আমরা x সমান কত পাচ্ছি? 18, মানে 18 পাচ্ছি। x সমান কত পাচ্ছি? 18। শিক্ষার্থীবৃন্দুরা, তাহলে ওই শ্রেণীর বেঞ্চ সংখ্যা হবে 18টি, অর্থাৎ অ্যান্সার হলো 18টি। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি, এরপরে আশা করছি তোমাদের আর সমস্যা থাকার কথা নয়। এরপরে দ্বিতীয় যে অঙ্কটি আছে, এই অঙ্কটি আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিই, আবার একটু পড়ে শোনাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা আমি আশা করছি। দ্বিতীয় অঙ্কটিতে বলা হচ্ছে যে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনলো? তাহলে শিক্ষার্থী বন্ধু, এখানেও আমরা প্রথমে ধরি সে এক্সটি কলম কিনেছিল। আমরা অঙ্কে পেয়েছি যে সে 240 টাকায় কিছু কলম কিনেছিল, তাহলে আমরা ধরে নিলাম যে এক্সটি কলম কিনেছিল। তাহলে আমরা লিখতে পারি এক্সটি কলমের দাম হচ্ছে 240 টাকা, যেহেতু এক্স টাকায় সে 240টি কলম কিনেছিল। এবং সুতরাং একটি কলমের দাম হবে কত? 240 ভাগ হলো এক্স, এটা হবে একটি কলমের দাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, যদি 240 টাকায় সে আরেকটি কলম বেশি পেত, অর্থাৎ আগের আমরা কলম ধরেছি এক্সটি, সে যদি আরেকটি কলম বেশি পেত, তাহলে ওই টাকায় একটি কলম, অর্থাৎ 240 টাকায় একটি কলম বেশি পেলে কলমের সংখ্যা হতো তখন কিন্তু এক্স প্লাস ওয়ান হতো, এক্স প্লাস ওয়ান এতটি। তাহলে আমরা লিখতে পারি তখন এক্স প্লাস ওয়ানটি কলমের দাম হতো কিন্তু 240 টাকা, অর্থাৎ কলমের সংখ্যা একটা বেশি হতো কিন্তু দাম কিন্তু 240 টাকায় থাকতো। তাহলে এক্স প্লাস ওয়ানটি কলমের দাম হতো 240 টাকা। তাহলে একটি কলমের দাম হতো 240 ভাগ হলো এক্স প্লাস ওয়ান। শিক্ষার্থী বন্ধু, তোমাদের বলা আছে যে যদি একটি কলম বেশি পেত তাহলে কলমের দাম, প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা করে কম হতো, প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা করে কম পড়তো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা এখানে হলো যখন এক্সটি কলম ছিল তখন একটি কলমের দাম হলো এত, এবং যখন এক্স প্লাস ওয়ানটি কলম ছিল তখন দাম হচ্ছে এত। তাহলে আমরা এই দুইটি দামের মধ্যে কিন্তু ব্যবধান হচ্ছে 1, অর্থাৎ এই জায়গা যে টাকা আছে তার চেয়ে কিন্তু এই টাকাটা কিন্তু বেশি, অর্থাৎ 1 টাকা বেশি। দুই টাকার মধ্যে, এই দুটি দামের মধ্যে ব্যবধান কিন্তু হলো
1 টাকা, এটাও তোমার অঙ্কেই বলা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 240/x মাইনাস 240/x প্লাস 1 সমান। এখানে শিক্ষার্থীবৃন্দ এই দামটি কিন্তু বড়, এই দামটি কিন্তু ছোট। যেহেতু এখানে কলম বেশি, এখানে কলম কম, তাহলে এই দামটি কিন্তু বড়, এই দামটি কিন্তু ছোট, এবং তাদের কিন্তু 1 টাকা ব্যবধান, তাদের মধ্যে কিন্তু 1 টাকা ব্যবধান। এই জন্য 240/x মাইনাস 240/x প্লাস 1 সমান আমরা 1 লিখতে পারি, অর্থাৎ তাদের মধ্যে 1 টাকা ব্যবধান আছে। তোমাদের কিন্তু কোশ্চেনই বলা আছে। এখন যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো? x ইন্টু এক্স প্লাস 1, এক্স আর এক্স প্লাস 1 লসাগু হচ্ছে x ইন্টু এক্স প্লাস 1। এখানে আমরা x দিয়ে এক্সে ভাগ করলে তাহলে এক্স প্লাস 1 থাকে, 1-এর সাথে 240 যদি গুণ করি তাহলে 240 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস, এরপরে 200 x প্লাস 1 দিয়ে যদি লসাগু করে আমরা ভাগ করি তাহলে পাবো x, এক্সের সাথে 240 গুণ করলে পাবো 240x সমান 1। এরপর 240 দিয়ে যদি আমরা গুণ করি, এক্সে গুণ করতে হবে, 1কে গুণ করতে হবে, তাহলে পাবো 240x প্লাস 240 মাইনাস হচ্ছে 240x, আর নিচে আছে, নিচে যদি আমরা এক্সের সাথে এক্স প্লাস 1 গুণ করি তাহলে পাবো x স্কোয়ার প্লাস এক্স। এখানে 240 এর সাথে 240 কাটাকাটি করতে পারি, কারণ এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমাদের থাকতেছে কত? সমান সমান কিন্তু ডান পাশে 1 আছে, তাহলে আমার থাকতেছে 240 সমান এক্স স্কোয়ার প্লাস এক্স, অর্থাৎ আমরা কিন্তু একই সাথে কোণাকুনি গুণ করে দিয়েছি, অর্থাৎ 240 আর থাকে উপরে থাকে 240, আর নিচে 1-এর নিচে যদি আমরা 1 ধরি তাহলে আমরা কোণাকুনি গুণ করলে 240 পাবো, যেটি এক সাইডে বাম পাশে রেখেছি। এরপরে এই 1-এর সাথে যদি আবার এক্স স্কোয়ার প্লাস এক্স গুণ করি তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স, যেটি আমরা ডান পাশে রেখেছি। তোমরা চাইলে যে কোনো পাশে রাখতে পারো, ডান পাশেটি চাইলে বাম পাশে রাখতে পারো, বাম পাশেটি চাইলে ডান পাশেও রাখতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো এক কোণা গুণ করে যে কোনো পাশে রাখলেই চলবে। এরপরে যেটি করেছি এক্স স্কোয়ার প্লাস এক্স, অর্থাৎ আমরা ঘুরিয়ে দিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ ডান পাশের অংশটি বাম পাশে নিয়ে এসেছি এবং বাম পাশের অংশটি ডান পাশে নিয়ে এসেছি। তাহলে এরকম যদি সম্পূর্ণ অংশ, অর্থাৎ বাম পাশের সম্পূর্ণ সংখ্যাটি ডান পাশের সম্পূর্ণ সংখ্যাটি যদি বাম পাশে নিয়ে আসো এবং বাম পাশের সম্পূর্ণ সংখ্যাটি যদি ডান পাশে নিয়ে আসো তাহলে কিন্তু সাইনের কোনো পরিবর্তন হবে না, এটি কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। হ্যাঁ, যদি একটি পদকে যদি ডান পাশ থেকে বাম পাশে নাও তখন কিন্তু সাইনের পরিবর্তন করতে হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা কী পেলাম? এক্স স্কোয়ার প্লাস এক্স, এই 240কে আমরা মাইনাস করে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, ডান পাশ থেকে বাম পাশে 240 মাইনাস করে নিয়ে আসলাম, আর ডান পাশে থাকতেছে সমান 0, ডান পাশে কি থাকতেছে? 0, যেহেতু ডান পাশে কিছুই নেই এজন্য 0 থাকবে, আর 240কে আমরা ডান পাশ থেকে মাইনাস করে বাম পাশে নিয়ে আসব। এরপরে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক আমরা কীভাবে করব এই নিয়মটি তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ মিডল টার্ম ব্রেক কিন্তু অনেকেই ভালোভাবে বোঝে না। আমি চেষ্টা করছি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। মিডল টার্ম ব্রেক করার শুরুতে তোমরা সবসময় খেয়াল রাখবে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে পদটি আছে এবং শেষের যে পদটি আছে এই দুটি পদ কিন্তু গুণ করে নেবে। প্রথম পদটি শেষের পদটি গুণ করে নেবে, তাহলে গুণ করলে আমরা কত পাবো? এখানে আমি বাম পাশে ডান পাশে দিয়ে দিয়েছি 240 এক্স স্কোয়ার, 40 এক্স স্কোয়ার। এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে মাইনাস হবে, মাইনাস হবে, মাইনাস 240 এক্স স্কোয়ার হবে, কারণ এক্স স্কোয়ারের সাথে আমরা মাইনাস 240 গুণ করি তাহলে পাবো মাইনাস 240 এক্স স্কোয়ার। শিক্ষার্থীবৃন্দ, এটির নামই হচ্ছে কিন্তু মিডল টার্ম ব্রেক, অর্থাৎ মাঝখানে পদটিকে ভাঙতে হবে। প্রথম এবং শেষ পদ কিন্তু তোমার সেম থাকবে। প্রথমে এক্স স্কোয়ার ঠিক আছে, দেখো পরের লাইনে তোমার এক্স স্কোয়ার কিন্তু ঠিক আছে, 240ও ঠিক আছে, কিন্তু মাঝখানের পদটিকে তোমার ভাঙতে হবে। আর কী শর্তে ভাঙতে হবে, কীভাবে ভাঙতে হবে? মাঝখানের পদটিকে এমনভাবে দুটি পদে বিভক্ত করতে হবে যাতে যে পদ দুটি যোগ অথবা বিয়োগ করলে আমরা এই মাঝখানের টার্মটি যেন পাই। মাঝখান টার্মটি এমন দুটি পদে বিভক্ত করব যে পদ দুটি যোগ করলে অথবা বিয়োগ করলে কিন্তু আবার এই মাঝখানের টার্মটি আসতে হবে। আর যদি আমরা গুণ করি
যে টার্মে যে পদ দুটাই আমরা মাঝখানের টার্মটিকে ভাঙবো, সেটা যদি আমরা সেই পদ্ধতি যদি আমরা গুণ করি তাহলে আবার কিন্তু আমাদের এই -240 x² হতে হবে। এখন শিক্ষার্থীবৃন্দ এটা কীভাবে ভাঙাবো, এটি করার জন্য এটি কিভাবে তোমরা ভাঙাবে, দুটি পদে ভাঙাবে সেটি কিভাবে করবে এটি এখানে যে বিষয়টি আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখো এখানে 240 সংখ্যাটি আছে, 40 সংখ্যাটিকে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে। উৎপাদক বিশ্লেষণ করলে তোমরা 2 2 2 3 2 পাবে 4টি, 3 পাবে 1টি, 5 পাবে 1টি। তাহলে আমরা এই যে 1 2 3 4 5 6টি সংখ্যা আছে, এই 6টি সংখ্যা থেকে আমরা দুটি পার্ট করব এমনভাবে যাতে আমরা সেই পদ্ধতি পেয়ে যাই। তাহলে এখন দেখো আমরা এই 4টি 2 আমি একসাথে নিয়েছি, তাহলে আমরা পাচ্ছি 16, আর 3 আর 5 আমরা নেব, তাহলে পাবো আমরা 15 আর 16। তাহলে আমরা জানি যে 15 থেকে 16 যদি আমরা 16 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে কিন্তু শুধু 1 থাকে, এবং এর সাথে আমরা x নিয়ে নেব, অর্থাৎ এইভাবে x² + 16x - 15x, x² + 16x - 15x - 240 = 0। তাহলে আমরা দেখো এখানে কিন্তু এক জায়গায় 16 পেয়েছিলাম, এক জায়গায় 15 পেয়েছিলাম, এক জায়গায় 16 পেয়েছি, এক জায়গায় 15 পেয়েছি। তাহলে এই 16-র সাথে তুমি x দিয়ে দেবে এবং 15-র সাথে তুমি x দিয়ে দেবে। তাহলে 16x থেকে 15x যদি বিয়োগ করি তাহলে শুধু আমরা x পাবো। এখানে শিক্ষার্থীবৃন্দ সাইনে দিয়ে খেয়াল রাখতে হবে, আমার 16-র সাইন কিন্তু আমার বড়, 16 যেহেতু বড় তাই 16-এর সাইন কিন্তু প্লাস দিতে হবে এবং 15-র সাইন কিন্তু মাইনাস দিতে হবে। যদি তা না দাও তাহলে কিন্তু তোমরা আবার অঙ্ক ভুল হয়ে যাবে। তুমি যদি 15 যদি প্লাস দাও, 16 যদি মাইনাস দাও, তখনও কিন্তু শুধু x থাকবে কিন্তু সাইন কিন্তু হবে মাইনাস চিহ্ন। সুতরাং তোমার সাইনে দিয়ে খেয়াল রাখতে হবে। এরপরে যদি দেখো আমরা এই দুটি সংখ্যা গুণ করি, অর্থাৎ 15 আর 16 যদি গুণ করি, 15x 16x গুণ করলে কিন্তু আমরা এই -240 কিন্তু পাবো। তাহলে আমরা দুটি শর্তই কিন্তু এখানে পেয়েছি, দুটি শর্তই কিন্তু মিলে গেছে। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা ভাঙাবো সে পদ্ধতি গুণ করলে এই প্রথম এবং শেষ সংখ্যা গুণফল পেতে হবে, এবং যোগ বিয়োগ করলে কিন্তু সে x পেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে উৎপাদকগুলো পেয়েছি, উৎপাদকগুলোকে দুটি পার্টে যখন বিভক্ত করবে তখন দুটি সংখ্যা পাবে। এই দুটি সংখ্যার সাথে অবশ্যই তোমাদের এই যে মাঝখানে টার্মটার সাথে যে চলক থাকবে সে চলকটা অবশ্যই দিয়ে দেবে। টার্মটার সাথে যে চলক থাকবে সে চলকটি কিন্তু এই দুটি সংখ্যার সাথেই তোমাদের দিয়ে দিতে হবে। এরপরে শিক্ষার্থী বন্ধু, এখান থেকে যদি আমরা x কমন নিই, এখান থেকে এখান থেকে x কমন যায়, এখান থেকে -15 কমন যায়, এখান থেকে x কমন হলে পাবো x + 16, আর এখান থেকে কমন যায় -15, তাহলে পাবো x + 16 = 0। এখন দেখো এই যে পদটি আছে এবং এই পদটি আছে, এই পদ দুটির মধ্যে থেকে কমন আছে কিন্তু x + 16, তাহলে আমরা x + 16 কমন নিলাম, তাহলে থাকবে কি x, আর এই পেশে থাকবে হলো -15। তাহলে আমরা কি পাবো, x + 16 × x - 15 = 0। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি যেটি করেছি সেটি হচ্ছে হয় x + 60 = 0 অথবা x - 15 = 0। এটা কিন্তু অথবা, এই টানটি দিয়ে কিন্তু অথবা বোঝানো হয়েছে। এখন আগের লাইনে আমরা কি পেয়েছিলাম, দুই সংখ্যার গুণফল 0 পেয়েছিলাম। সুতরাং দুটি সংখ্যার মধ্যে দুটি যে আমরা উৎপাদক পেয়েছি, দুই উৎপাদকের মধ্যে যে কোনো একটি উৎপাদকের মান 0 হতে হবে, একটি সংখ্যার মান 0 হতে হবে। অর্থাৎ হয় x + 60 = 0 অথবা x - 15 = 0। তাহলে এখান থেকে x এর মান পাবো -16, আর এখান থেকে x এর মান পাবো 15। আসলে নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, কারণ সে যে কলমের সংখ্যা আসলে নেগেটিভ হতে পারে না, এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে x এর মান হবে 15। সুতরাং সে কলম কিনেছিল 15টি, অ্যান্সার হচ্ছে 15টি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই বারবার দেখবে ভিডিওটি, বারবার দেখবে যাতে করে তোমরা বুঝতে পারো। যদি বারবার দেখো তাহলে আশা করছি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি খুবই চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি বারবার দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে
আজকে আর নয়, আগামীতে তোমাদের জন্য আরও কোনো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো অঙ্ক, সেরকম কিছু অঙ্ক নিয়ে আবারও হাজির হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।